ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই এতে। উনি আসবেন কি আসবেন না এটা আপনাকে কনফার্ম হওয়ার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ উনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবেন। 31শে ডিসেম্বরের পরে তো এই বছর থাকবে না, কাজে আসলে উনি আগামী 5 মাসের মধ্যে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে আসবেন কিভাবে, অথবা আরেকটা প্রশ্ন হতে পারে আসলে পরে কী হতে পারে। এখন আসলে উনি আগে একবার বলেছিলেন, কিন্তু যখন ইউনূস সাহেব ক্ষমতা ছিলেন তখন বলেছিলেন যে উনি আশেপাশে আছেন, চট করে ঢুকে পড়বেন। কিন্তু আমরা সেরকম কিছু দেখিনি। এই দফায় উনি যে কথাটা বলেছেন এটাকে আমি গুরুত্ব দিই। আগেরবার চেয়ে এবারটা গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আগেটা গুরুত্ব দিই না, এইবারটা গুরুত্ব দিচ্ছি। কেন অনেক সময় না মানুষ মানে আপনার কথা বলার সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অথবা আবেগে আপ্লুত হয়ে কিছু বলে ফেলা। কিন্তু যখন মানুষ একটা কিছু লেখে তোর মধ্যে হিসাব নিকাশ করে লেখে, আবার লেখাটা একবার রিভাইজ দেয়, পরে বানান টানান দেখে, এরকম। ওনার যে ইন্টারভিউটা এনডিটিভি প্রচার করেছে এটাকে লিখিত ইন্টারভিউ। আসলে এনডিটিভি ওনাকে প্রশ্ন পাঠিয়েছেন, উনি এটা লিখিত উত্তর দিয়েছেন। কাজে এটা ওনার চিন্তা ভাবনা করে বলা কথা। শেখ হাসিনার ভালো মন্দ নিয়ে আপনি যত কিছু বলেন না কেন, আমি কিন্তু শেখ হাসিনাকে মূর্খ মনে করি না। ওনার উনি মেধাবী লোক, কোনো সন্দেহ নেই এতে। একটা লোক এত অপকর্ম করছেন টানা 10-15 বছর, তাই না? একদম মানে কিছুই না বুঝলে, কিছুই না জানলে এটা পারতেন না, করছেন তো। জনবিক্ষোভ না হলে, মানে সর্বাত্মক মানে মানুষের বিক্ষোভ না হলে আমাদের দেশের যে পলিটিক্যাল পার্টি, এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি ছিল, এই পলিটিক্যাল পার্টির তো ওনাকে নামার অনেক চেষ্টা করছে, পারে নাই তো ভাই। শেষ পর্যন্ত পাবলিকের নামাইছে যায়নি, তাই না? কাজেই এটা মানে ওনার এই মানে মেধাটা উনি কোন জায়গায় ব্যয় করছেন ওনার ব্যাপার, কিন্তু ওনার মাথায় বুদ্ধি আছে এবং এই বুদ্ধি খাটে উনি একটা কথা বলছেন। এই কথার রাজনৈতিক গুরুত্ব আমি মনে করি অনেক কীভাবে বলি আপনাকে। প্রথমত আমি যেটা মনে করি যে এর মাধ্যমে তার দলের যে নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে এক ধরনের, এটাকে কি বলবো, এক ধরনের এনার্জি, এক ধরনের এটা তৈরি হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এর আবার নেতিবাচক দিকও আছে। এনার্জির ঠেলায় কেউ হয়তো লাফায় রাস্তায় চলে আসবে, এসে পুলিশের দুটো পেদানি খাবে, অথবা একটা মামলা হবে, আবার তার ফ্যামিলি কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে। এটা হলো একটা নেতিবাচক দিক। ইতিবাচক দিক হলো তারা ডিসেম্বর পর্যন্ত এই এনার্জিটা তাদের মধ্যে লালন করবে। তারা ডিসেম্বর পর্যন্ত ভাববে যে হয়তো আমার নেত্রী আসবে। দেখেন, প্র্যাকটিক্যালি চিন্তা করলে শেখ হাসিনার আইসা, বাংলাদেশে আইসা আবার নতুন করে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো বয়স ওনার নাই। আসলে বয়স একটা ফ্যাক্টর। আপনি যত পাওয়ারফুল লোক হন, ট্রাম্পের জন্য কিন্তু বয়স ফ্যাক্টর। কাজেই ওনার সেই অ্যাবিলিটি আছে বলে আমি পার্সোনালি মনে করি না। এনডিটিভি তাকে একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের কিছু সীমাবদ্ধতার সুযোগে আওয়ামী লীগ আবার খানিকটা জনসমর্থন ফিরে পাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই সমর্থনকে রাজনৈতিক সাফল্যে রূপ দেওয়ার মতো সাংগঠনিক শক্তি আসলে আওয়ামী লীগের আছে কিনা? বাংলাদেশের সরকারের কি সীমাবদ্ধতা তাকে আসার পথটাকে পরিষ্কার করে দিচ্ছে কিনা? না, এটা এইভাবে আমি বলবো না। শুনেন, বাংলাদেশে যতবার সরকার পরিবর্তন হয়েছে, যতবার যখন নতুন কেউ একটা ক্ষমতা এসেছে, প্রতিবারই আমি দেখেছি যেটা, নতুন যারা ক্ষমতা নিয়েছে তাদের জনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে বসিয়েছে তা কিন্তু নয়। প্রতিবারই ক্ষমতা পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতাসীন ছিল তাদের অজনপ্রিয়তার কারণে জনগণ তাদেরকে নামিয়ে দিয়েছে। নামানোর পর যে আসছে, কিন্তু নতুন কাউকে চেয়ে চিনতে আল্লাহর কাছে দোয়া করে নিয়ে আসছে যে অমুকে না আসলে আমার দেশ চলবে না, এমনটি হয় নাই। বাংলাদেশে এবার নির্বাচনও তাই। এবারে নির্বাচন তো কোনো কেউ ছিল না, এবারে নির্বাচনটা একটু ডিফারেন্ট। এবারে নির্বাচন তো আর ইমিডিয়েট পাসটা সে তো আগেই পালাই গেছে, কাজে এইটা অন্যরকম। কিন্তু এর আগের প্রতিবারই কিন্তু একই রকম ছিল। তো এখন সেই জিনিসটা মানে আপনার এই গভর্নমেন্ট আসছে মতো 4 মাস, এই গভর্নমেন্টে যদি দেশ চালাতে ব্যর্থ হয়, এই গভর্নমেন্ট যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ অবশ্যই নতুন কাউকে আনবে। এখন সেটা আওয়ামী লীগকে বাদ দিয়েই হবে আমি এভাবে মনে করি না।
যে কেউ আসতে পারে, আওয়ামী লীগও আসতে পারে। জি, যদি শেখ হাসিনা ফেরে বা আপনারা বলছেন হয়তো ফিরতে পারে, যদি ফিরে আসলে কাদের বেশি ক্ষতি বা কারা বেশি বিপদে পড়বে বলে মনে হয়? দেখেন, সে নিজেও বেশি বিপদে পড়তে পারে, হতে পারে অনেক কিছু। যদি তার তো অনেক মামলা হবে এটা আমি বলতে পারবো না, বাট একটা জিনিস হলো কি, আমি কিন্তু কতগুলো সম্ভাবনার কথা বলছি। যে ধরেন হাইপোথেটিক্যালি, ধরেন উনি ফিরল, হয়তো সকল সম্ভাবনাকে আমি বাদ দিলাম, সব কিছুকে বাদ দিয়ে বললাম যে উনি প্লেনে করে কীভাবে প্লেনে ফিরল, এয়ারপোর্টে উনি যেদিন আসবেন সবাই জানলো, তাহলে কি হবে? তাহলে ওনার তো অনেক কর্মী সমর্থক আছে, আওয়ামী লীগের লোকজন তো আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দেন বা না দেন, দিতে চান বা না চান, এর উপর তো নির্ভর করবেন এই লোকগুলো বাংলাদেশে আছে। এদেরকে আপনি বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিতে পারবেন না, এরা কর্পূরের মতো উবেও যাবে না। তো তারা যদি ওখানে যায়, গেলে কি হবে? গেলে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। যে মনে করেন এখন ওনাদের যদি আপনি যেতে না, যেমন ধরেন 23 তারিখে ওনাদের প্রতিষ্ঠা বার্ষিকী, কই অনলাইনে কে জানি কি বলছিল, প্রতিষ্ঠা বার্ষিকী পালন করো, কি পালন করবো তাও বলে নেই কিছু। তাতেই দেখেন গভর্নমেন্ট 6 জেলায় আর্মি নামাই দিছে, বিজেপিও নামাইছে। এখন তার মানে কি হয়েছে? পুলিশের উপর গভর্নমেন্ট নির্ভর করতে পারে নাই। তো এটা তো আমি মনে করি যে এক ধরনের ভীতি, এবং এই ভীতিটা একদম অমূলক ভীতি, সেটা আমি হয়তো ভাবতে পারি, কিন্তু গভর্নমেন্ট তো ভাবে নাই। গভর্নমেন্ট তো নামাইছে, এখন নামে গভর্নমেন্ট কিন্তু তার শক্তিমত, তার পরিচয় দিচ্ছে, তারা এতটুকু ভয় পাইছে। এখন যদি শেখ হাসিনা চলে আসে, তাহলে গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট বলতে ঠিক আছে, ওখানে কেউ যাইতেই পারবে না, ওখানে 144 অথবা আপনি কারফিউ দিয়ে দিলেন, ধরলাম, সবই ধরলাম, যে তারপর সে আসলো। এখন বলবেন যে না, তাহলে এত সে বোকা হবে না, আসবে না। শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস, দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কী হবে? তারা ফাঁসি দিয়ে দেবেন, কারণ তার বিরুদ্ধে তো ফাঁসি রায় আছে, অথবা আপিল হবে। আপিলের দিনের পর এখনও হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে বোধহয় আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি নেতা ফাঁসিতে চড়াই দিলেন, তারপর কী হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, ওনার পলিটিক্যাল পার্টি ওনার একটা আছে, ওনাদেরও একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দেবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না। এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফুয়াদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয়, তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকেও হবে, এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছিল ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম, তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছুই ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে।
যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই তো, অনেক সময় দেখা সাক্ষাৎ তো হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। মানুষ কিন্তু আপনার কথা অনুযায়ী চলবে জুলাই না। গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চায়নি, তাদের দলের নেতাকর্মীরাও ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসাটা দেখেন, এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনার সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ের আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানের বিরোধী থাকে তাহলে তো অবশ্যই। বিরোধিতা কি আপনি কীভাবে বুঝবেন? অনেক সময় আমরা দেখেছি তো, ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছে, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে? না তা তো না। তাহলে বিষয়টা হলো কি, যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, বাকি ভাই সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করলে। ক্ষমাটা সে কোথায়, কার কাছে চাবি? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুলতে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে, এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে কাজেই এত সরলীকতা, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত, জামাত ওই সময় এই রাজনীতি করে নাই। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই। জি, যেতে চাই ব্যারিস্টার সাজ্জামান ফুয়াদ। আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাইয়ের একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কি, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? শত শত খুন গত 15, 16, 17 বছরে হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই? এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই? এলাকা ছাড়া করে নাই? 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে? এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে। মিলিটারি ডিপ্লয় করা হয়েছে 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলিতে এইগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন,
এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল সোকল্ড, নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না? ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে টিয়া ম্যানেজ করে থাকতে পারে, তারা থাকতেছে, বাইরে পাঠাইছে। প্রশ্ন হচ্ছে আপনি কাকে কতটুকু শাস্তি দেবেন, তার অপরাধ কতটুকু? ধরেন ওই জেলার ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি যার কথা বলছেন মাসুদ ভাই, যে তার অপরাধ হাসিনার অপরাধের সমান না। হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় এই হাজার হাজার খুনের জন্য, তার এইরকম একটা ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য, এরকম একটা জঙ্গি গোষ্ঠীকে 17 বছর টিকিয়ে রাখার জন্য তার হয়তো 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, অথবা কোনো কিছু হতে পারে না। সে হয়তো একটা কমিশনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে যে আমি এই ফ্যাসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিলাম, এটাই আমার ভুল। তাহলে আপনি কি করবেন? আমি ইতিমধ্যে আপনার দুধ দিয়ে গোসল করে ফেললে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, দুধ দিয়ে গোসল অনেক প্রসেস হতে পারে, তওবা কমিশন হতে পারে। আমি এটার একটা ডিটেল প্রস্তাবনা আপনার সাথে সহ বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার, গণশুনানি কমিশন, যেটা আমেরিকাতে সিনেট হিয়ারিং হয়, কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে হয়, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে যেখানে যেখানে গণহত্যা হয়েছে সেরকম বহু দেশে এরকম কাঠামোগত গণশুনানি আছে, যেখানে এসে ভিকটিমরা কথা বলবে, রাজনীতিবিদরা কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও গিয়ে কথা বলবে। তারা গিয়ে কনফেশন করবে যে কে কতটুকু অন্যায় করেছে, করে নাই, এবং তখন আপনি ফৌজদারি মামলা হিসাবে হিসাব করবেন। সেক্ষেত্রে তো মাসুদ ভাই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা কেন চাইবে? জামাত তো ক্ষমতা চায়নি, জাসদ ক্ষমা চায়নি। সেটার জন্য দায় কার? সেই দায় কি আমাদের জেনারেশনের, মানে 2024-এর গণ অভ্যুত্থান যারা করছে তাদের দায়? এটা তো ওনাদের জেনারেশনের ফেইলিওর, যারা গত 40-50 বছর ধরে পলিটিক্স করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের কালেকটিভ ফেইলিওর যে তারা সেই কাজটা কেন করতে পারে নাই।